বাসর রাতে আমার স্বামী আমার পেটে কাটা দাগ দেখে জিজ্ঞাসা করলো এটা কিসের দাগ। আমি তাকে বললাম আমি এক গ্লাস পানি খেতে চাই, আমাকে পানি দিন। সে খুব শান্ত স্বাভাবিক ভাবে আমাকে পানি দিলেন। আমিও চুপচাপ পানিটা খেয়ে নিলাম। আমি পানিটা খাওয়া শেষ করতে না করতে সে আবারও আমাকে সেই একই প্রশ্ন করলো যে এটা কিসের দাগ তুমি বলো। আমি তাকে বললাম আমি বিয়ের আগে আপনার সাথে এই সব কথা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বাবা বড় বোনের জন্য আপনার সাথে এইসব কথা শেয়ার করতে পারিনি। আপনার সাথে কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে কোনো রকমের কোনো সুযোগই দেয়নি আপনার সাথে একটা বারের জন্য কথা বলার জন্য। আমার এইসব কথা শুনে সে একটু বিরক্তই হয়ে যায়। সে একটু বিরক্ত হয়ে বলল এত ভঙ্গিতা না করে সোজা সাপটা বলো এটা কিসের দাগ। তখন আমি তাকে বলি আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমি একটা ছেলেকে ভীষণ ভাবে ভালোবাসতাম। তাকে আমি অনেক বেশি পছন্দ করতাম। 3 থেকে 4 মাসের মতন তার সাথে আমার রিলেশন ছিল। যেহেতু আমার বয়স অনেক কম ছিল, কোনো কিছুই বুঝতাম না তেমন আমি। সে আমাকে একদিন ফোন করে বলল তার নাকি জন্মদিন, সে নাকি আমাকে ছাড়া কেকই কাটবে না। ছোট্ট মানুষ ছিলাম তো, তাই আবেগও বেশি ছিল। খুশিতে একদম পাগল হয়ে গিয়েছিলাম। মাকে গিয়ে বললাম মা আজ আমার বান্ধবীর জন্মদিন, আজকে ওর বাসায় ছোট্ট একটা আয়োজন আছে, আজকে আমি ওর বাসায় খাবো আর রাতে ওর বাসাতেই থাকবো। যেহেতু আমার বাবা মা গ্রামে থাকতেন, খুবই সহজ সরল মানুষ ছিল, আর তারা আমার কথা কখনোই অবিশ্বাস করেনি। আমার কথা বিশ্বাস করে আমার বাবা মা আমাকে সেখানে যেতে দিল। এই সুযোগে আমি আমার ভালোবাসার মানুষটার সাথে সারাদিন ঘুরে বেড়াই, অনেক আনন্দ করি। তারপর সন্ধ্যায় সে কেক কাটে। সেখানে আমার স্কুল লাইফের অনেকগুলো বান্ধবীও ছিল। আমার ভালোবাসার মানুষটার সাথে আমার কথা হয়েছিল রাতে তার সাথে জন্মদিনের কেক কাটার পর আমি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীর বাসায় চলে যাব, ওখানেই থাকবো। কিন্তু আমি জানতামও না আমার বান্ধবীগুলো তার সাথে হাত মিলিয়ে একটা প্ল্যান করেছে। আমি যখন কেকটা খাচ্ছিলাম তখন আমার মাথাটা ঝিমঝিম করছিল। তারপর রাতে আমার আর কিছু মনে নেই। সকালে যখন আমার জ্ঞান ফিরে দেখি যে মা আমার মাথার কাছে বসে আছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম মা আমি বাসায় কি করে আসলাম। তখন আমার মা বললো রাতের বেলা নাকি 2টা বান্ধবী আমাকে এখানে দিয়ে গিয়েছে। আমার মা তখনও বুঝতে পারেনি, কারণ এতটাই সহজ সরল ছিল যে তখন আমার সেন্স ছিল না কোনো। আর জন্মদিনের দাওয়াত খেতে গিয়েই কেনই বা আমি এরকম করছি। তারপর কতবার যে চেষ্টা করেছি আমার ওই ভালোবাসার মানুষটার সাথে যোগাযোগ করার জন্য, কত হাজার বার যে আমি তাকে কল করেছি, কিন্তু একটা বারের জন্য তার থেকে আমি রেসপন্স পাইনি। তার সাথে একটা বারের জন্য কথা বলার জন্য কতটা যে পাগল হয়ে গিয়েছিলাম তা শুধু একমাত্র আমিই জানি। কিন্তু একটা বারের জন্য সে কখনোই আমার কোনো খোঁজ খবর নেয়নি আর আমার ফোনও ধরেনি। স্কুলে গিয়েও অনেক বেশি খারাপ লাগতো। আমি খেয়াল করলাম যে আমার বান্ধবীগুলো আমার সাথে আগের মতন মিশে না। আমি না তেমন কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না কি হচ্ছে আমার সাথে এসব। একদিন আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেকবার কল করেছিলাম। তারপর কল দিতে দিতে এক পর্যায়ে সে ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করার পর সে আমাকে বলে তুমি বুঝো না তোমার ফোনটা আমি কেন রিসিভ করি না। আমি তোমার সাথে আর রিলেশনটা রাখতে চাচ্ছি না, তুমি বারবার কেন আমাকে বিরক্ত করছো। অনেক ভালোবাসতাম তো তাকে, অনেক বেশি কান্নাকাটি করেছিলাম আমি সেদিন। অনেক হাতে পায়ে ধরে বলেছিলাম কেন ব্রেকআপ করছো, কেন তুমি আমার সাথে রিলেশনটা রাখতে চাচ্ছ না। কিন্তু সে সেদিন আমার কোনো কথারই কোনো জবাব দেয়নি। আমি সবকিছুই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিলাম না। দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আস্তে আস্তে চলছিল দিনগুলো, আমার মাঝেই চলে যায় 2 থেকে 3টা মাস। তারপর হুট করে একদিন আমার মাথা ঘুরে যায়, একটু বমি বমিও আসে। মার সন্দেহ হয়, তারপর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু টেস্ট করে মাকে জানিয়ে দেয় আমি নাকি প্রেগনেন্ট। কিন্তু কিভাবে কি হলো আমার কিছুই মনে নেই আর আমি কিছুই জানি না। মাথাটা কেন জানি আমার ঘুরাচ্ছে, আমি কিছুই ভাবতে পারছি না। বাড়িতে আসার পর মা সেদিন আমাকে অনেক মেরেছিল, কান্নাও করেছিল অনেক। সাথে আমার বাবাও অনেক বেশি কান্না করেছিল। কখনো যেই বাবাকে আমি কাঁদতে দেখিনি সেই বাবাকে আমি অঝরে চোখের পানি ফেলতে দেখেছি। তারা একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছিল বারবার আমার দিকে, কিন্তু তাদের কোনো প্রশ্নেরই উত্তর ছিল না আমার কাছে। তারপর হঠাৎ করে আমার মনে হলো সেই জন্মদিনের কথা। তারপর আমার ভালোবাসার মানুষের ব্রেকআপ হওয়ার কাহিনীটা আমার কাছে পানির মতন স্পষ্ট। সবকিছু আমার পরিষ্কার মনে হচ্ছিল তখন, কিন্তু আমার মাথায় কোনো কিছুই আসতেছিল না। আমি কি করব তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর কিছুদিন পর মা আর বড় আপু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় সেই বাচ্চাটাকে নষ্ট করার জন্য। সেই বাচ্চা নষ্ট করার দাগই এখন আমি বয়ে বেড়াচ্ছি। এখন বলতে পারবেন আমার দোষটা কোথায় ছিল? আমার কি দোষ ছিল, বিশ্বাস করার নাকি ভালোবাসার? এর ভিতরে আমার স্বামী বলে উঠলো আমি এত কিছু জানি না, তোমার সাথে সংসার করা আমার কোনোভাবেই সম্ভব না। তোমার কোনো দোষ ছিল না, না ছিল সেটার বিচারও আমি করতে চাই না। তোমাদের উচিত ছিল বিয়ের আগে সবকিছুই আমাকে জানানোর। তোমার সাথে কি হয়েছে না হয়েছে সেই খেসারত আমি দিব নাকি সারা জীবন? আমি চাই না আমাদের মান সম্মান নষ্ট হোক। একদিনের জন্য হলেও তো তুমি আমার বাড়ির বউ হয়েছিল। তোমার বাড়ির মান সম্মান আর আমার বাড়ির মান সম্মান রক্ষার্থে সকালে আমি গাড়ি ঠিক করে দিব, তুমি চুপচাপ চলে যাবে। ডিভোর্স লেটার তোমাদের বাড়িতে ঠিক সময় পৌঁছেও যাবে। তোমাকে কেউ ধোকা দিয়েছে বলে তুমিও যে অন্য কাউকে ধোকা দিবে, এটা কেমন বিচার
সংসার বলো। তোমাদের এটা একদমই ঠিক হয়নি। আমি চেয়েছিলাম আমার বউটা একদমই লয়াল থাক, আমিও চেয়েছিলাম খুব সুন্দর একটা সংসার, কিন্তু তোমরা যে সবাই মিলে আমাদেরকে এভাবে ধোকা দিবে সেটা আমি মানতেও পারছি না। আর একটা কথা মনে রেখো, ডিভোর্স নিয়ে যদি কোনো ঝামেলা করো তাহলে কিন্তু আমি মান সম্মানের কথা একটা বারের জন্য ভাববো না। সেদিন রাতে আমি আমার স্বামীর পায়ে ধরে মাপ চেয়েছিলাম। বাসর রাতে আমি আমার স্বামীকে বলেছিলাম আপনি আমাকে দাসী বানিয়ে রাখেন, কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শুনলো না। এরপর আমাদের মাঝে ডিভোর্স হয়ে যায়। আজকে আমি আমাদের সমাজের একজন ডিভোর্সি মহিলা।